মাঝে একটু কাশি টাশি হইতে পারে, আপনারা এটা একটু ক্ষমা সুন্দর ভাবে নিয়েন। যদিও গতকাল অনেক ঠান্ডা লাগছিল, আজকে ওষুধ খাওয়ার পরে অনেক কমে গেছে। জি স্যার, আল্লাহ হেফাজত করুক আপনাকে। তবে সিরিয়াস কোনো ইস্যু না আর কি। যাই হোক, সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা কাজের মাধ্যমে আজকের দিনটা পার করতেছি আমরা সবাই। আমাদের অনেক স্টুডেন্ট আছে। তো প্রথমে আপনাদের ধারণা, আমি প্রাথমিক ধারণাগুলো নিয়ে আলোচনা করব আজকে বেসিক্যালি, এবং কিছু বইপত্র নিয়ে আলোচনা করব। প্রথমত, হোমিও ডাইজেস্ট আসলে কি করে? আপনাদের কাছে হোমিও ডাইজেস্ট অনেকের কাছেই নতুন, আর আপনারাই তো হোমিওপ্যাথিতে নতুন আসছেন। স্বাভাবিকভাবে হোমিও ডাইজেস্ট সম্পর্কে আপনার ধারণা থাকাটা খুবই অপ্রত্যাশিত। হোমিও ডাইজেস্টের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে, যেটা হ্যানিম্যান, যে মহাত্মা হ্যানিম্যান যে হোমিওপ্যাথিটা আবিষ্কার করেছেন, সেই হোমিওপ্যাথিটাকে ছড়িয়ে দেওয়া। স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে হ্যানিম্যান, আমরা যে হোমিওপ্যাথি দেখতেছি, পড়তে ভর্তি হয়েছি, সেটা কি হ্যানিম্যান স্যারের দেওয়া হোমিওপ্যাথি নয়? এই প্রশ্নটা আসা খুব স্বাভাবিক। আসলে আহ, আংশিক, সার্বিক নয়। হোমিওপ্যাথির মধ্যে অনেক মেথড, অনেক ধরনের মতবাদ প্রচলনের ফলে, যেটাকে আমরা ওই অনেকটা ফেরকা মাযহাবের মতো অবস্থা, তো অনেকগুলা মতবাদ বা ইত্যাদি ইত্যাদি পণ্ডিতি হওয়ার ফলে, এবং সত্যিকারের হোমিওপ্যাথিটা একটু শ্রম সাপেক্ষ, একটু কষ্ট সাপেক্ষ হওয়ার ফলে এই হোমিওপ্যাথিটা প্র্যাকটিস করেন খুবই অল্প সংখ্যক হোমিওপ্যাথ। যদিও এটার ফলাফল সবচেয়ে ভালো, এবং মানুষকে যে আরোগ্য, সেই আরোগ্যটা একমাত্র সত্যিকারের যে হোমিওপ্যাথ, প্রকৃত ধারার যে হোমিওপ্যাথি, যেটাকে আমরা বলি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি, সেটাই একমাত্র মানুষকে সঠিকভাবে এবং সম্পূর্ণরূপে আরোগ্য করার ক্ষমতা রাখে। এই কারণে এই মহান চিকিৎসা ব্যবস্থাটা মানুষের যে পরিমাণে উপকার করতে পারে, মানুষ সেই উপকারটা পাচ্ছে না সঠিক হোমিওপ্যাথিটা আমাদের সমাজে প্রতিষ্ঠিত না হওয়ার কারণে। যে হোমিও ডাইজেস্টের মূল প্ল্যানিংটা 2014 সাল থেকে শুরু হলেও আমরা কার্যক্রম শুরু করি 2019 সালের ডিসেম্বরের 1 তারিখ থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করি। তো এই জন্য আমরা মূলত হোমিওপ্যাথিক শিক্ষাটা নিয়ে শুরু থেকে কাজ করি, এবং আমাদের শিক্ষার যাত্রাতে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা অ্যাডভান্স লেভেলে হোমিওপ্যাথিক প্রশিক্ষণ কর্মসূচি আমাদের আছে, যেটাকে আমরা বলি গাইডেন্স প্রোগ্রাম। 1 বছর মেয়াদী গাইডেন্স প্রোগ্রাম। 1 বছর মেয়াদী গাইডেন্স প্রোগ্রামে আমরা, যারা ফোর্থ ইয়ারে পড়েন এবং যারা ইন্টার্নি করছেন বা যারা নতুন চিকিৎসক, তারা হচ্ছে এখানে ক্লাস করেন, এবং আহ, উচ্চতর যেই প্রশিক্ষণ সেটা আমরা এখানে দিয়ে থাকি। এতদিন আমরা এই কার্যক্রমটা চালাচ্ছিলাম, এবং হোমিওপ্যাথি সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও, আর্টিকেল, বিভিন্ন টপিকের উপরে আলোচনা, স্পেশাল আলোচনা, এগুলো আমাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে প্রতিনিয়ত দেওয়া হয়। এবং হোমিওপ্যাথির ব্যাপারে আমরা খুব কঠিন কঠিন বার্তা দিয়ে থাকি, যেটা হয়তো আপনারা শর্ট ভিডিও টিডিও এগুলোতে দেখেছেন। আমরা এই টাইপের কাজগুলো করে থাকি, এবং এর পাশাপাশি আমাদের হোমিওপ্যাথি সংক্রান্ত যেই বইপত্রগুলোর অভাব আছে, আমাদের দেশে বাংলাতে পাওয়া যায় না। কিছু বইয়ের অনুবাদ, কিছু বই নতুন করে লেখা বলতে মূলনীতি সংক্রান্ত বইগুলো আমরা পাবলিশ করে থাকি। এবং আমরা আরো যেটা করে থাকি সেটা হচ্ছে হোমিওপ্যাথি সংক্রান্ত রিসার্চ। আমাদের একটা রিসার্চ ইউনিট আছে, রিসার্চ ফ্যাকাল্টি আছে। আমরা রিসার্চ ফ্যাকাল্টিতে আমাদের জোরদার কাজ চলতেছে বর্তমানে। প্রায় 2-3টা রিসার্চ অলরেডি চলতেছে, এবং
আমাদের হোমিও ডাইজেস্টের শুরু থেকেই আমরা যারা আছি, আমি প্রতিষ্ঠাতা পরিচালক হিসাবে আছি এবং আমার সঙ্গে আছেন হোমিও ডাইজেস্টের, যাকে কেন্দ্র করে মূলত হোমিও ডাইজেস্ট, ডাক্তার শাহিন মাহমুদ স্যার, যিনি প্রতিষ্ঠা লগ্ন থেকেই আছেন এবং হোমিও ডাইজেস্ট নামটা তারই দেওয়া। এবং উনি আমাদের এখানকার চিফ ট্রেনার, যতগুলো শিক্ষক আপনাদের প্রশিক্ষণ দেন তার চিফ, এবং উনি হচ্ছে আমাদের রিসার্চ হেড, আমাদের রিসার্চ যেই ফ্যাকাল্টি আছে সেটার প্রধান। তো যাই হোক, আমরা এভাবে হোমিওপ্যাথির জন্য কাজ করছি গত 7 বছর ধরে, 6 বছর ধরে আমরা কাজ করছি, 7 বছরে পদার্পণ হলাম এবং সপ্তম বছরে আমাদের প্ল্যানিং এর মধ্যে যে মূল পরিবর্তনটা আসছে সেটা হচ্ছে এই যে আপনাদেরকে শুরু থেকেই নার্সিং করা হয় এবং আপনাদেরকে আমরা এই সার্ভিসটা দিব ফ্রি অফ কস্টে প্রোগ্রাম। ঠিক আছে, এই ব্যাপারে আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। তবে আপনারা এখানে ফ্রি অফ কস্টে আমরা দিলেও এই পর্যন্ত আমরা যে ক্লাসগুলো ফ্রি দিচ্ছি সেগুলোর যে কোয়ালিটি লেস ক্লাস, সেরকম মোটেই নয়। আমাদের সর্বপ্রথম হচ্ছে যে আমরা কোয়ালিটি মেনটেন করব, সঠিক এবং সত্য জিনিসটাকে উপস্থাপন করব। হোমিওপ্যাথির ব্যাপারে সঠিক এবং সত্য জিনিসটাকে উপস্থাপন করব এবং আমাদের এর জন্য আমরা শিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছি আলাদাভাবে এবং আমাদের একজন প্রফেশনাল প্রশিক্ষক, যিনি টিচার ট্রেনিং কলেজের প্রফেসর, ঠিক আছে, তার মাধ্যমে আমাদের শিক্ষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে। আমাদের সায়েন্স স্যার ট্রেনিং দিচ্ছেন এবং আমরা নিজেরাও আরো উচ্চতর হোমিওপ্যাথিক কোর্স, যেটা দেশের বাইরে থেকে, বিশেষ করে প্রফেসর জর্জ ভিতলকাস, আপনারা নাম শুনবেন, বর্তমান নাম শোনার কথা না, কিন্তু বলে রাখি, ওনাকে বর্তমান যুগের হ্যানিম্যান বলা হয়, অর্থাৎ মডার্ন এজের হ্যানিম্যান বলা হয় ওনাকে। এই সায়েন্টিফিক বর্তমান বিজ্ঞানের যুগে হ্যানিম্যান বলা হয় তাকে। উনি হচ্ছেন প্রফেসর জর্জ ভিতলকাস, আমি এবং শাহিন স্যার ওনার স্টুডেন্ট। ঠিক আছে, এবং আমরা তার কাছে পোস্ট গ্রাজুয়েট কোর্স সম্পূর্ণ এখনো হয়নি, আমাদের ফাইনাল পরীক্ষা আছে সামনে। মোটামুটি টেস্ট পরীক্ষা হয়ে গেছে, ফাইনাল পরীক্ষা আছে সামনে এবং তাদের পড়াশোনার স্টাইল ধরন একেবারেই আলাদা, মানে অন্যরকম, খুব টাফ। যাই হোক, একটু সংক্ষেপে আমি হোমিও ডাইজেস্টের কার্যক্রম এবং আমাদের উদ্দেশ্য সম্পর্কে বললাম। এবং আরেকটা জিনিস জেনে খুশি হবেন, প্রফেসর জর্জ ভিতলকাসের যে প্রতিষ্ঠান, এটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল একাডেমি অফ ক্লাসিক্যাল হোমিওপ্যাথি। ইন্টারন্যাশনাল একাডেমি অফ ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ওয়ার্ল্ডের একটা বিখ্যাত প্রতিষ্ঠান। ঠিক আছে, আমরা সেখান থেকে পোস্ট গ্রাজুয়েট কোর্সটা করতেছি। আর শাহিন স্যার হচ্ছে সেখানকার রিসার্চ টিমের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হয়েছেন এবং শাহিন স্যারের অলরেডি একটা রিসার্চ পেপার পাবলিশও হয়েছে এবং আরো কয়েকটা রিসার্চ পেপার সামনে পাবলিশ হবে। এই হচ্ছে আমাদের মোটামুটি কার্যক্রম সম্পর্কে আমরা বললাম। এবার আমি আপনাদের কথা যতটুকু পারি শুনবো। মেসেজ আমি এখানে দেখছি, বেশ কয়েকজন মেসেজ দিয়েছেন, আমাকে সালাম জানাচ্ছেন কয়েকজন, কংগ্রেচুলেশন। হ্যানিম্যান সম্পর্কে আগে আপনাদের একটু জানতে হবে। হ্যানিম্যান কিন্তু বহু গুণে গুণান্বিত একজন বিজ্ঞানী, মানে পৃথিবীতে এরকম বিরল প্রতিভা, মানে এরকম প্রতিভা আর আছে কিনা আমার চোখে পড়ে নাই। বিরল প্রতিভা, বহু গুণে গুণান্বিত। আপনি যদি দেখেন ওনার লেখার যে সাহিত্যিক মান, চরম সাহিত্যিক মান। ঠিক আছে, ওনার লেখা আম, পড়লে আপনি আশ্চর্য হবেন, এত সুন্দর করে, এত স্বল্প কথা, এত বিশাল জিনিস তুলে ধরছেন। আপনি ভাবতে পারেন, মাত্র 291টা সূত্রের মধ্যে মানব জাতির কত হাজারো রোগ, সমস্ত রোগের চিকিৎসা পদ্ধতি নিয়ে মাত্র 291টা সূত্র দিচ্ছেন। সম্ভব? এটা পসিবল না, কিন্তু উনি সম্ভব করছেন। আচ্ছা, দ্বিতীয়ত, উনি একজন কেমিস্ট ছিলেন। ঠিক আছে, কেমিস্ট্রিতে তার সূত্র পড়ানো হয়, এখনো পড়ানো হয়। কেমিস্ট্রিতে পারদ গলানোর যে সূত্রটা আছে সেটা তার।
ঠিক আছে, উনি একজন আগের থেকে বিজ্ঞানী ছিলেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে উনি একজন সেই সময়কার এমডি ডিগ্রিধারী হোমিওপ্যাথ ছিলেন, যে এমডি ডিগ্রি এখন পর্যন্ত ডাক্তারি লাইনে সর্বোচ্চ ডিগ্রি, ঠিক আছে। উনি সেই সময়কার সর্বোচ্চ ডিগ্রিধারী একজন এলোপ্যাথিক ডাক্তার ছিলেন, এবং উনি মোট 12টা ভাষার উপরে পণ্ডিত ছিলেন। 12টা ভাষা উনি কেমন পণ্ডিত ছিলেন যে উনি 12টা ভাষার বই অনুবাদ করতে পারতেন। হুম, কথা বুঝছেন? এবং আজব ব্যাপার, 2500 বছরের মেডিকেল হিস্টোরি তার একদম নখদর্পণে ছিল, ঠিক আছে। উনি এত স্টাডি করতেন, মানে আপনি মাথা খারাপ হয়ে যাবে যে মানুষ এত পড়তে পারে এত লিখতে পারে, কেমনে সম্ভব, ঠিক আছে। উনি অনুবাদ করার সময়, উনি এক সময় এলোপ্যাথিতে, যখন এলোপ্যাথি, উনি খুব বিখ্যাত ডাক্তার ছিলেন ওই সময়কার, এবং উনি লিপজিগ বিশ্ববিদ্যালয়ে, লিপজিগই সম্ভবত, সেখানে ক্লাস নিতেন মেডিকেলের, ঠিক আছে। এত বড় উনি ডাক্তার ছিলেন, এবং উনি তৎকালীন রাজা বাদশাদের ট্রিটমেন্ট করতেন, গভর্নর, এলিট শ্রেণীর ট্রিটমেন্ট করতেন। তো উনি ট্রিটমেন্ট করতেন কিন্তু খেয়াল করতেন যে রোগ সারায় না, ঠিক আছে, ওই রোগ আবার ফিরে আসে। এইগুলা করতে 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 উনি একসময় হতাশ হয়ে গেলেন, ধুর এই ডাক্তারই করবো না, যেটা সারে না, ঠিক আছে, এটা করে আমার কি লাভ। উনি ডাক্তারি ছেড়ে দিয়ে অনুবাদ করে জীবন ধারণ করতেন, বই অনুবাদ করতেন, কেমিস্ট্রির বই, তারপরে মেডিকেলের বই, এগুলো অনুবাদ করতেন। অনুবাদ করতে করতে উনি গ্যালেন নামে একজন, মানে ডাক্তারদের একজন মহানায়ক ডাক্তার, উনি বহু কিছু আবিষ্কার করছেন এলোপ্যাথিতে। এই গ্যালেনের ম্যাটেরিয়া আমেরিকা নামে একটা বই আবিষ্কার করতে যেয়ে উনি দেখলেন যে এই সিমিলিয়া সিমিলিবাস কিউডেন্টার সম্পর্কে গ্যালেন মতামত দিচ্ছেন, ঠিক আছে। চিকিৎসা বিজ্ঞানের যাদের জনক বলা হয় প্যারাসেলসাস, গ্যালেন, ঠিক আছে, হিপোক্রিটাস, প্রত্যেকেই কিন্তু এই সিমিলিয়া সিমিলিবাস সম্পর্কে মতামত দিচ্ছেন। তারা প্রত্যেকেই মতামত দিচ্ছেন যে এটা করতে পারলে ভালো হতো, বাট এটাকে কন্ট্রোল করা যায় না, ওই পাগলা ঘোড়ার মতো কন্ট্রোল করা যায় না, ঠিক আছে। মানে মানুষের রোগ এমন বাড়ে যায় যেটা নিয়ন্ত্রণ করা যায় না। তো হ্যানিম্যান ওই গ্যালেনের ম্যাথমেটিকা অনুবাদ করার সময় উনি এই জিনিসটা লক্ষ্য করেন এবং এটাতে মনোনিবেশ করেন। মনোনিবেশ করার পরে উনি নিজের শরীরে সিনকোনা নামে একটা ঔষধ পরীক্ষা করেন, যেটাতে আমরা বলি হচ্ছে আপনার, এখন হোমিওপ্যাথি ওষুধের এই সিনকোনার একটা নাম আছে চাইনা, এবং উনি যেটাকে আমরা যে বলি কুইনাইন বলি আর কি, ঠিক আছে। এটা এক ধরনের বিষাক্ত পদার্থ, ভেষজ। তো এই ওষুধটা নিজের শরীরে পরীক্ষা করে উনি আস্তে আস্তে এই হোমিওপ্যাথিটার মূল নীতিগুলো আবিষ্কার করেন, এবং আরো এরপরে পরীক্ষা শুরু করেন। পরীক্ষা নিরীক্ষা করতে 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 একটা সময় এসে উনি সফল হন, এবং এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় উনি সেটা মেনে, অর্থাৎ হোমিওপ্যাথির আহ, নামটা উনি করেন, এবং এটার যে মূল নীতি, সেই নীতিটাকে উনি আবিষ্কার করেন, ঠিক আছে। এই কারণে ওনাকে হোমিওপ্যাথির জনক বলা হয়। সিমিলিয়া সিমিলিবাসের জনক উনি অ্যাকচুয়ালি না, উনি হচ্ছে হোমিওপ্যাথির জনক, এবং এই হোমিওপ্যাথির যে ফিলোসফি এবং সায়েন্স, ঠিক আছে, সেইটাকে উনি আবিষ্কার করেন। ওকে, আপনারা যেসব প্রশ্ন করছেন সব প্রশ্নের উত্তর তো এই মুহূর্তে দিলে সবার মাথায় ঢুকবে না, কারণ অনেকে নতুন আছে, আমরা আস্তে আস্তে জানবো আর কি। আমি আপনাদের কিছু মৌলিক বিষয়গুলো বলার চেষ্টা করতেছি। তো যাই হোক, উনি হোমিওপ্যাথির মূল নীতিটা আবিষ্কার করেন। মূলনীতি কি, যেরকম আপনার, আমরা যেরকম মাধ্যাকর্ষণ শক্তি একটা মূলনীতি, তাই না, নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি। তো উনি
এই প্রাকৃতিক বিধান, হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থার যে প্রাকৃতিক নিয়ম, সেটার মূল নীতি সমূহ আবিষ্কার করেন। এবং সেই মূলনীতিগুলো শুধু আবিষ্কার করেন না, উনি প্রয়োগ করেন এবং প্রমাণ করেন। আচ্ছা, আপনাদের কি একটা জিনিস মনে হয় যে যিনি রসায়নবিদ, রসায়নের সূত্র, যার সূত্র পড়ানো হয়, যার সূত্র মেনটেন করে পারদ গলানো হয়, একজন সায়েন্টিস্ট উনি, এবং উনার আহ বহু পর্যবেক্ষণ, বহু প্রশংসিত আছে বিজ্ঞানী হিসাবে, সে বিজ্ঞানী কি কোনো বিজ্ঞানহীন কোনো জিনিস করতে পারেন? সম্ভব তার পক্ষে করা? বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে উনি বিবেচনা না করে করবেন, এটা কি মনে হয় জি না, আপনাদের? জি না স্যার। ঠিক আছে। এবং উনি এত দূর গেছেন যে তৎকালীন এলোপ্যাথিকে উনি বলছিলেন সিউরো সায়েন্স, মানে শব্দ বিজ্ঞান। আজকে হোমিওপ্যাথিতে আপনার উইকিপিডিয়ায় সার্চ করলে দেখবেন যে হোমিওপ্যাথিকে বলা হয় শব্দ বিজ্ঞান। সেই যেই শব্দটা উনি প্রথম এলোপ্যাথদের জন্য ব্যবহার করেন, এবং তার চেয়েও বড় ব্যাপার, এলোপ্যাথির নামটাও হানিম্যানের দেওয়া। কথা বুঝছেন? এলোপ্যাথির নামটাও হানিম্যানের দেওয়া। জি স্যার। তাহলে ফার্স্টে আপনাকে তাহলে জানতে হবে যে যদি তিনি একজন বিজ্ঞানী হয়ে নিশ্চয় বিজ্ঞানের বাইরে কিছু করবেন না, তাহলে হোমিওপ্যাথি কিভাবে বিজ্ঞান, এইটা আপনাদের সর্বপ্রথমেই জানতে হবে। যেটার একটা পরীক্ষায় আপনাদের নেওয়া হয়েছিল, আমরা পরীক্ষার মানে এত খাতা আসছে যে আমরা দেখে শেষ করতে পারতেছি না, এর ভেতরে কোচিংটা শুরু হয়ে গেছে। ঠিক আছে, অনেকে আমাকে প্রশ্ন করছে যে রেজাল্ট কবে দিব, এটা নিয়ে এত টেনশন করার দরকার নাই। ঠিক আছে, আমরা আপনাদের তো রেজাল্ট দিব এবং আনুষ্ঠানিক ভাবে দিব, যেহেতু পুরস্কার দিব। আমরা একটু ধীরে সুস্থে দেখি, তাহলে খাতাগুলো দেখতে একটু সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, এটা তো আপনারা ওই আলোচনা থেকে শুনে নেবেন, আমি নতুন করে আলোচনা করতেছি না। শুধুমাত্র আপনাদের জ্ঞাতার্থে একটু বলতেছি, আপনাদের মাথায় এইটা দৃঢ়ভাবে বুঝে নিতে হবে যে হোমিওপ্যাথি একটা বিজ্ঞান, এবং চিকিৎসা বিজ্ঞানের এটা কোনো শাখা নয়। এটা চিকিৎসা বিজ্ঞানের স্বতন্ত্র চিকিৎসা বিজ্ঞান। এটা চিকিৎসা বিজ্ঞানের কোনো শাখা নয়, নিজেই একটা চিকিৎসা বিজ্ঞান। কথা হচ্ছে এই জি জন্যে স্যার। হোমিওপ্যাথি ছোটখাটো কোনো বিষয় নেই। হোমিওপ্যাথিকে ছোটখাটো মনে হয় এই কারণে, আমাদের সমাজের চিত্রটা দেখে, কলেজগুলোর অবস্থা দেখে। হোমিওপ্যাথি কিন্তু গভীর একটা সমুদ্র। কথা বুঝছেন? গভীর একটা সমুদ্র। আপনারা যারা মনে করছেন, অনেকে হয়তো এখানে আসছেন, বিভিন্ন পেশায় আছেন, আপনারা হয়তো কলেজের অবস্থা শুনছেন, অন্যদের কাছে শুনছেন, যা ভর্তি হয়ে যাও, কোনো ব্যাপার না, এটা পাশ করা কোনো ঘটনা না। হ্যাঁ, হ্যাঁ, আপনি পাশ করতে পারবেন খুব সহজে। যে সিলেবাস আছে, যে কারিকুলাম আছে, খুব ইজিলি পাস করতে পারবেন, একটু পড়াশোনা করলে পাস করতে পারবেন। কিন্তু এই পাস করে ডাক্তারি করতে পারবেন না। আর ডাক্তারি করলে যে প্রকৃত হোমিওপ্যাথ সেটা হতে পারবেন না। ঠিক আছে, প্রকৃত হোমিওপ্যাথি টাফ, স্টাডি করতে হয়। কথা হচ্ছেন যে অনেক স্টাডির ব্যাপার, একটা মানুষকে বুঝতে হয়। ঠিক আছে, একটা মানুষকে বুঝতে হয়, হোমিওপ্যাথি বুঝতে হলে একটা মানুষকে চিনতে হয়। এবং সেই মানুষটা কাকে আমি কিভাবে চিনতে হয় জানেন? একটু গল্পের মতো বলি, ধরো 1,000টা লোক আছে, 1,000 লোক দাঁড়ায় আছে। ঠিক আছে, একজন মা বা একজন বাবা বা একজন বন্ধু দূরের থেকে তার বন্ধুকে খুঁজতেছে, মা তার সন্তানকে খুঁজতেছে, বাবা তার সন্তানকে খুঁজতেছে। ওই 1,000 লোকের মধ্যে থেকে সে দূরের থেকে দেখলে সবার চেহারা একই রকমই লাগবে প্রায়। ঠিক আছে, মা কিন্তু তার সন্তানকে একদম খুব একটু কিছুক্ষণের মধ্যেই ফাইন্ড আউট করে ফেলে, ওই যে অমুক, ওই যে আমার ফ্রেন্ড, ঘনিষ্ঠ বন্ধু, বা ওই যে আমার ভাই, বা ওই যে আমার ছেলে বা মেয়ে। খুব সহজেই, না সহজে না হলেও কিছু সময় পরে সে সহজেই বের করে ফেলতে পারে। যে হোমিওপ্যাথিতে এরকম 6,500 ওষুধ আছে, যেটার মধ্যে খুব ওয়েললি প্রুফ করা ওষুধ আছে প্রায় 3,000-এর উপরে। এইসব ওষুধগুলো থেকে আপনাকে রুগীর জন্য একটা ওষুধ বের করতে হবে যেটা রুগীর সাথে সঙ্গতিপূর্ণ। তাহলে কিভাবে আপনাকে ওষুধগুলোকে চিনতে হবে?
যে আপনি রুগীর জন্য বের করতে পারবেন খুব সহজে। কত সময় লাগতে পারে, সহজ বলতে সময় লাগবে। ঠিক আছে, আমি আপনাদের প্রথমে ভয় ধরাচ্ছি না, এর টেকনিক আছে। এই টেকনিক গুলাই হচ্ছে হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি ওষুধ, যে ওষুধ গুলা দেখেন ওগুলো হোমিওপ্যাথি না, এটা হোমিওপ্যাথি ওষুধ। কিন্তু হোমিওপ্যাথি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এর ফিলোসফি, এর দর্শন, এর বিজ্ঞান। ঠিক আছে, এই বিজ্ঞানটাকে বুঝতে পারা, ঠিক আছে, হচ্ছে বিষয়। ইংরেজিতে একটা কথা আছে, ম্যান বিহাইন্ড দ্য গান। ঠিক আছে, অর্থাৎ গানটা কোনো বড় বিষয় নয়, যে গানটা চালায় সেটাই হচ্ছে মূল মূল বিষয়। ঠিক আছে, ওইখানে তার একটা ফিলোসফি আছে, সে কিভাবে গানটা চালাবে। গান বলতে পিস্তল আর কি। এ, একটা অ্যাডও দেখছিলাম এটার উপরে, যে একজনের হাতে বন্দুক আছে কিন্তু ডাকাত আসার পরে সে বন্দুকটা ভয়ে ফালায় দিচ্ছে। তাহলে ডাকাত বলছে, কে? আমি ডাকাত। এই নাম শুনেই ফালায় দিচ্ছে বন্দুক। কথা বুঝছেন? তো যদি আপনি গান চালাইতে না পারেন, হোমিওপ্যাথির ফিলোসফিটা না বোঝেন, তাহলে ওই ব্যক্তির মতো হবে, এসে বলবে ডাকাত, আমি রুগী। ঠিক আছে, আসলে আপনি শেষ। ঠিক আছে, এসে বলবে আমি ক্যান্সারের রুগী, আপনি আরো শেষ। হ্যাঁ, তাহলে কি করতে পারি আমি? সর্দি কাশি চুলকানি সারাইতে পারি, এই হচ্ছে আমার দোষ। বুঝছেন? যদি হোমিওপ্যাথিক ফিলোসফিটা না বোঝেন, তাহলে আপনারা ওই সর্দি কাশি চুলকানি সারানোর ডাক্তার হবেন, কিন্তু বড় বড় রোগ সারানোর ডাক্তার হবেন না, ক্রনিক ডিজিজ সারানোর ডাক্তার হবেন না। অনেকেই আছেন হোমিওপ্যাথি ওষুধের বই ম্যাটেরিয়ামেডিকা পড়তে খুব ভালোবাসেন। ঠিক আছে, এবং ম্যাটেরিয়ামেডিকা তাদের খুব প্রিয় সাবজেক্ট। ঠিক আছে, কিন্তু আমরা আপনাদের পড়াশোনা করতে যাই ম্যাটেরিয়ামেডিকা নিয়ে, আমরা এত প্রথমে মাথা ঘামাবো না। ম্যাটেরিয়ামেডিকা হচ্ছে বন্দুকের গুলি। ঠিক আছে, আপনি যদি গুলি চালাইতে না পারেন, ওই টেকনিকটা না শেখেন, তাহলে ফায়ার করবেন, বন্দুকের গুলি সামনে দিয়ে না যায় পিছন দিয়ে বেরোতে পারে, লাস্টে আপনি নিজেই ফায়ার হয়ে যেতে পারে, কমেডি হয়ে যাবে। বুঝছেন না? তো ম্যাটেরিয়ামেডিকা আমরা পরে শেখাই, পরে আমরা আপনাকে ইয়ে করবো। হম, ম্যাটেরিয়ামেডিকা আমরা একটু পরে জোর দেবো আপনাকে, যখন আপনাকে হোমিওপ্যাথির ওই মূল নীতিগুলা আমরা আহ বুঝাতে সক্ষম হব, ফিলোসফিটা বুঝাতে সক্ষম হব, তখন আমরা বেশি দিন না, তারপরে আমরা প্যারালালে এগুলো আগাবো। তবে প্রথমে কয়েকটা ক্লাস থাকবে আমাদের মূলনীতির উপরে, যে হোয়াট ইজ হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি কিভাবে কাজ করে। ঠিক আছে, হোমিওপ্যাথির সায়েন্সটা কি, কিভাবে সায়েন্সটা কাজ করে। ঠিক আছে, হোমিওপ্যাথির দর্শনটা কি, হোমিওপ্যাথির ফিলোসফিটা কিভাবে কাজ করে। ঠিক আছে, হোমিওপ্যাথি আপনার বর্তমান বিশ্বের সাথে কিভাবে সঙ্গতিপূর্ণ। হুম, এ, উম, এইভাবে হোমিওপ্যাথি আমরা এই বিষয়গুলো নিয়ে প্রথমে কিছু আলাপ আলোচনা করব, তারপরে আমরা ম্যাটেরিয়া মেডিকা নিয়েও আলাপ আলোচনা করব। হ্যাঁ, তো ম্যাটেরিয়া মেডিকাকে আপনারা হোমিওপ্যাথি মনে করেন না। ম্যাটেরিয়া মেডিকা হচ্ছে একটা বন্দুকের গুলি মাত্র। ঠিক আছে, যে আপনি রুগীকে কিভাবে ওষুধটা দিবেন, কোন ওষুধটা দিবেন, এই হাতি মারার জন্য যেই বন্দুকের যেই গুলি লাগে, ঠিক আছে, পাখি মারার জন্য সেই গুলি লাগে না। এখন আপনার কাছে হাতির মতো একটা রোগ নিয়ে ওষুধ, মানে বিশাল রোগ নিয়ে একজন রুগী আসছে, আপনি যদি এয়ার গান দিয়ে একটা গুলি মারেন, ওই হাতি মরবে না। ঠিক আছে, আপনাকে জানতে হবে যে কোনটা হাতি মারার গুলি আর কোনটা পাখি মারার গুলি। ঠিক আছে, ওই গুলি তো ম্যাটেরিয়া মেডিকা, গুলি হচ্ছে ম্যাটেরিয়া মেডিকা, কিন্তু ওই যে আপনাকে জানতে হইলো যে কোনটা পাখি মারার গুলি আর কোনটা হাতি মারার গুলি, এইটা হচ্ছে হোমিওপ্যাথি। কথা হচ্ছে, এই শিক্ষাটাই হচ্ছে হোমিওপ্যাথি, আর ওইটা হচ্ছে প্রয়োগ। এই জন্য আমরা প্রয়োগটা বা ওই গুলিটাকে পরে আমরা বিবেচনা করব, আগে বিবেচনা করবো এই জন্য। তাহলে এখন আমরা হোমিওপ্যাথির এই মূল নীতিগুলো কোথায় জানতে পারবো? হোমিওপ্যাথির মূল নীতিগুলো আমরা কোত্থেকে জানতে পারবো? আমরা ঠিক যেইভাবে আমাদের ক্লাসটাকে সাজিয়েছি
সেইটার ভিত্তিতে আপনাদের একটা বইয়ের তালিকা দিয়েছিলাম, যেখানে 1 নম্বরে ছিল হচ্ছে অর্গানন অফ মেডিসিন। অর্গানন অফ মেডিসিনটা হচ্ছে হোমিওপ্যাথির একদম মৌলিক গ্রন্থ, হোমিওপ্যাথির সংবিধান, হোমিওপ্যাথির মূল নীতি, ঠিক আছে। এবং এইটাকে কেন্দ্র করে আর যে বইগুলা প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনার এই কি কি বই যেন দিলাম, যে হোমিওপ্যাথির নিয়ম নীতি একটা দিলাম, ঠিক আছে। এটা অবশ্য অর্গানন অফ মেডিসিন, এটা কলেজের অন্তর্ভুক্ত বই। তারপরে আরেকটা দিলাম হচ্ছে হোমিও সাথী, ঠিক আছে। এই বইগুলা সবই হোমিওপ্যাথির মূল নীতি বোঝার জন্য, হম মূল নীতি বোঝার জন্য। এ, তারপরে আপনার হচ্ছে আহ, একটা বই দিয়েছিলাম হোমিওপ্যাথিক শিক্ষা সংকট। এই বইটা কলেজের সাজেস্টেড বই না, কিন্তু এই বইটা আমরা দিয়েছি এই কারণে যে হোমিওপ্যাথির এই যে যাত্রা আপনারা শুরু করলেন, এই যাত্রা পথে আপনাদের কি কি বাধা আসতে পারে, সেই বাধাটাকে উত্তীর্ণ করবেন কিভাবে, কিভাবে আপনি পড়াশোনা করলে ভুল পথে প্রবাহিত হবেন না, কিভাবে পড়লে আপনি, কোন বইগুলা পড়লে আপনি ভালো শিখতে পারবেন, কোন বইগুলাকে এখন পড়বেন, কোনটাকে পরে পড়বেন, কোনটাকে অ্যাডভান্স লেভেলের পড়বেন, ঠিক আছে। তারপরে আপনার হোমিওপ্যাথি নিয়ে আমাদের সমাজের সমস্যাগুলা কি কি, ইন্টারন্যাশনালি প্রবলেম গুলা কি কি, হোমিওপ্যাথি কত দূর কি করতে পারে, হোমিওপ্যাথির সক্ষমতা কতটুকু, এই ধরনের মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা সেখানে, যেটা আপনার চোখ খুলে দেবে। এই জন্য আমরা বইটা দিয়েছি, ঠিক আছে। আমি প্রশ্নগুলো পরে নিচ্ছি, হ্যাঁ। এরপরে আপনাদের আমরা আরেকটা বই দিয়েছিলাম হচ্ছে অর্গানন, আরোগ্য কলার মর্মপ্রাণ। এটা হচ্ছে হ্যানিম্যানের লেখা একটা বই। সেটা এই বইটার মধ্যে একদম হোমিওপ্যাথি কি, কিভাবে কাজ করে, এটার একদম সাইন্টিফিক্যালি হ্যানিম্যান লিখছেন এই বইটা, সেটার অনুবাদ এই বইটা। একজন রোগী কেন আসে, সে বাসায় খুব আরামে আছে এই জন্য ডাক্তারের কাছে আসে, ঠিক আছে। একজন রোগী আসে হচ্ছে কষ্ট নিয়ে, একজন রোগী আসে মুমূর্ষু অবস্থায়, একজন রোগী আসে তার জীবনটা হাতে নিয়ে, মানে এরকম তার জীবনটা নিয়ে আসে। এসে সে বলে যে আমি আমাকে তোমার উপরে ছেড়ে দিলাম, তুমি আমাকে সুস্থ করো। একজন পীড়িত আর্ত মানুষ এসে বলে যে ডাক্তার সাহেব আমাকে বাঁচান, তাই বলে না, ডাক্তার সাহেব আমাকে বাঁচান। জিনিসটাকে একটু গভীর ভাবে চিন্তা করেন তো, আপনার কি হতে চাচ্ছেন, একটু গভীর ভাবে চিন্তা করেন যে কে আপনার দরজায় আসলো। একজন অসুস্থ রোগী যে কষ্ট পাচ্ছে, হয়তো সে নিঃশ্বাস নিতে পারতেছে না, হয়তো সে মনে করছে এখনই আমার দমটা বের হয়ে যাবে, হয়তো সে মনে করতেছে, সে হয়তো বলেও আসছে যে আমার কাফনের রংটা এরকম হবে, এই আমার এই কাপড়ের কাফন দিও। সে বলতে পারে আমাকে অমুক জায়গায় কবর দিও। এরকম লোক আপনার কাছে এসে বলবে যে ডাক্তার সাহেব আমাকে বাঁচান। জিনিসটা কত বড় সিরিয়াস, কত বড় গুরু দায়িত্ব, বুঝতে পারছেন আপনারা। একজন মানুষ এসে তার জীবনটা আপনার হাতে তুলে দিয়ে বলবে যে আমাকে বাঁচান। এই দায়িত্বটা আপনারা নিতে চাচ্ছেন, এটা কিন্তু কোনো খেলার বিষয় নয়, এটা কোনো ঠাট্টার বিষয় নয়, এটা কোনো অর্থের বিষয় নয় যে টাকা দিলে ট্রিটমেন্ট করব, না দিলে করব না। এটা কোনো যশের বিষয় নয় যে এটা করলে আমার খ্যাতি হবে, ঠিক আছে। এটা শুধুমাত্র একটাই বিষয়, সেটা হচ্ছে মানবতার কল্যাণ, মানুষের মুক্তি, মানুষের কল্যাণ, মানুষকে, পীড়িত মানুষকে মুক্তির পথ দেখানো। এটা ছোটখাটো কোনো বিষয় নয়, গভীর একটা বিষয়। এই জন্য হ্যানিম্যান বলছেন কি, একজন চিকিৎসকের একমাত্র, এই জায়গায় শব্দ ব্যবহার করছে একমাত্র, একমাত্র দায়িত্ব হচ্ছে একজন অসুস্থ ব্যক্তিকে আরোগ্য করা। তিনি কতটা মহৎ প্রাণ ব্যক্তি ছিলেন কথাটা বুঝছেন, প্রথমে 1 নাম্বার শুরুতেই মনে করায় দিচ্ছেন যে তুমি কেন এখানে এসেছো আগে বুঝে নাও,
তোমার দায়িত্বটা কি? আপনারা একটু গভীরভাবে অন্তর দিয়ে চিন্তা করেন। হ্যাঁ, হোমিও ডাইজেস্ট আপনাদেরকে ওই রাস্তায় উঠায় দিবে, এই মিশন নিয়ে নামছে, আপনাদের পরীক্ষায় পাশ করানোর জন্য নামে নাই। আপনারা যেন মানবতার সেবক হইতে পারেন, এই আত্ম মানবতার কল্যাণকামী হইতে পারেন, মানুষের জীবনকে আপনারা যেন বাঁচানোর কাজে নিজেদেরকে নিয়োজিত করতে পারেন, সেইটার জন্য যা লাগে আমরা সেটা করব। পরীক্ষায় পাশ তো মামুলি ব্যাপার। আমি আপনাদেরকে এই কথাটা দিয়ে গেলাম আজকে, এটা মনে রাখবেন আমরা কি নিয়ে কাজ করতেছি। আমার আমার কথা বুঝছেন? এই জন্য যদি আমাদের সঙ্গে থাকতে চান, তাহলে আমরা যেভাবে গাইড দেই আপনার উপকার হবে, তো কোনো ক্ষতি হবে না। ঠিক আছে? আমরা যেভাবে ডাইরেকশন দিই একটু সেগুলো মানার চেষ্টা করবেন। আমরা যেভাবে আপনাদের পড়তে বলি একটু সেভাবে পড়ার চেষ্টা করবেন। ঠিক আছে? তারপরে দেখবেন যে যে গাইড বই কিনছেন 6 মাস পরে, আমি বলতে পারি যদি আপনারা মনোযোগ দিয়ে ক্লাস করেন 6 মাস পরে এবং গাইড বই আপনি নিজে লিখতে পারবেন, ওর থেকে ভালো গাইড বই লিখতে পারবেন। ঠিক আছে? জি স্যার। এর প্রমাণ কি? এর প্রমাণ কি জানেন? এর প্রমাণ হচ্ছে, আজকে একটা তথ্য ফাঁস করে দিই, সেটা হচ্ছে আমাদের অনেক শিক্ষক আছেন যারা ফার্স্ট ইয়ারে ক্লাস নিচ্ছেন, উনি ফার্স্ট ইয়ারে পড়ে। আমাদের যেসব শিক্ষকরা যে কোচিং এর ক্লাস নিচ্ছেন সেকেন্ড ইয়ারে পড়ে, কেউ কেউ আছে সেকেন্ড ইয়ারে, উনি সেকেন্ড ইয়ারেই পড়েন। যা থার্ড ইয়ারে ক্লাস নিচ্ছে উনি থার্ড ইয়ারেই পড়েন। যে ফোর্থ ইয়ারে ক্লাস নিচ্ছে উনি ফোর্থ ইয়ারেই পড়েন। এরকম সবাই না, সবাই না, অনেকেই আছে। এবং তাদের ক্লাস দেখলে আপনি ধরতেই পারবেন না যে উনি ওই ওই ইয়ারের স্টুডেন্ট। উনি অনেক, আমাদের এই স্টুডেন্টরা আমি জোর দিয়ে বলতে পারি অনেক হোমিওপ্যাথি কলেজের শিক্ষকদের থেকেও ভালো জানেন। আমরা তাদের অ্যাডভান্স লেভেলের ট্রেনিংটা এইভাবে দিয়েছি। কথা বুঝছেন? যে জি সুতরাং আপনারা হতাশ হবেন না, যদি হোমিও ডাইজেস্টের সঙ্গে থাকেন। হতাশ হওয়ার কোনো জায়গা নাই, স্পেস নাই। আমরা ইনশাল্লাহ দায়িত্ব নিলে আপনাদের সেই দায়িত্বটা পূর্ণ। 22 পৃষ্ঠার বই, তার মধ্যে 58 পৃষ্ঠা হচ্ছে ভূমিকা। কথা হচ্ছেন? কেন? এই ভূমিকাটা খুবই 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 গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যদি ভূমিকা না পড়ে আমরা অর্গানল মেডিসিনের মধ্যে ঢুকে যাই তাহলে অনেক কিছুই বুঝতে পারবো না। হ্যানিম্যান যে কত বড় মানে পণ্ডিত ব্যক্তি, আপনি ভূমিকার থেকে পড়লেই বুঝতে পারবেন যে উনি কি পরিমাণে পণ্ডিত। বুঝছেন? তো এই জন্য আমরা অর্গানল অফ মেডিসিনের ভূমিকা পড়ব এবং সূত্রগুলা পড়বো। আমরা ভূমিকা পড়বো কিছু, সূত্র পড়বো কিছু, এভাবে আপনাদের পড়া দিব, আপনারা আগে বাসায় পড়বেন, তারপরে আমরা সেটা নিয়ে আলোচনা করব। এবং আমরা বিভিন্ন বই পড়তে বলবো, যেরকম আপনাদের একটা বই দেওয়া হয়েছে প্রফেসর জর্জ লিটল কাছে, প্রিন্সিপালস অফ হোমিওপ্যাথি। ঠিক আছে? দ্য বেসিক প্রিন্সিপালস অফ হোমিওপ্যাথি, এটা খুবই গুরুত্বপূর্ণ বই। ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ বই। আমি শুধু প্রফেসর ভিদুরকার সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দিয়ে দিই কেন বলতেছি গুরুত্বপূর্ণ। ওনার বইগুলা বর্তমানে এই বিজ্ঞানের সাথে সম্পর্কিত। একটা সময় হ্যানিম্যান যখন আহ হোমিওপ্যাথি এই হোমিওপ্যাথিটা আবিষ্কার করেন, উনি যখন হোমিওপ্যাথিটা চর্চা করেন, তখন বিজ্ঞানের অগ্রগতি এতই কম ছিল যে একটা মাইক্রোস্কোপ পর্যন্ত ছিল না। হুম, একটা মাইক্রোস্কোপ পর্যন্ত ছিল না যে উনি বুঝবেন। উনি খালি চোখেই এই, ইংল্যান্ডের যে কলেরা হলো, কলেরা সিমটম দেখে উনি বলছিলেন যে এখানে কলেরা, এটা। ঠিক আছে? এ, কিন্তু কলেরার জীবাণু না দেখে আন্দাজে বলা যায় না। তো উনি এত অ্যাডভান্স লেভেলের চিন্তা করতেন
এবং হোমিওপ্যাথিতে উনি এত অ্যাডভান্স লেভেলে নিয়ে গেছেন যে এখনো বিজ্ঞান দিয়ে সম্পূর্ণটাকে দেখা সম্ভব নয়। ঠিক আছে, কিন্তু এই যে বর্তমানে কোয়ান্টাম ফিজিক্স, ন্যানো টেকনোলজি, জেনেটিক্স, ইঞ্জিনিয়ারিং এগুলো আবিষ্কার হওয়ার পরে অনেক কিছু বোঝা যাচ্ছে যে হ্যাঁ উনি কতটা অ্যাডভান্স আবিষ্কার করে গেছে। বর্তমান বিজ্ঞান আসার পরে হোমিওপ্যাথি নিয়ে এই বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে অনেক বিজ্ঞানী অনেকে অনেক প্রশ্ন তোলা শুরু করছে। তাহলে সেই প্রশ্নগুলোর প্রমাণ এবং জবাব তো দেওয়া দরকার, তাই না? এবং বর্তমান বৈজ্ঞানিক মহল এবং বর্তমান যুগের মানুষ কি বোঝে? সবকিছু বুঝতে চায় বিজ্ঞান দিয়ে। তাহলে সেই বিজ্ঞান দিয়ে হোমিওপ্যাথিকে বোঝানোর জন্য যে কাজটা, সেই কাজটা করছেন হচ্ছে প্রফেসর ভিদল দাস। কথা বুঝছেন? যে বিজ্ঞানের সাথে সমন্বয়, এই সমন্বয়টা উনি করছেন হচ্ছে এই প্রফেসর ভিদল দাস। এই কারণেই কিন্তু ওনাকে বর্তমান যুগের হ্যানিম্যান বলা হয়। হম ওনার লেখা অনেক বই আছে। মৌলিক বইয়ের মধ্যে আছে আপনাদের যেটা দিছি, বেসিক প্রিন্সিপালস অফ হোমিওপ্যাথি, এটা একটা। তারপরে এখানে তো সবই ওনার বই। এই যে এই বইটা দেখুন, এটার নাম হচ্ছে সায়েন্স অফ হোমিওপ্যাথি। ঠিক আছে, সায়েন্স অফ হোমিওপ্যাথি, এটা ওনার লেখা একটা বিখ্যাত বই। এই সায়েন্স অফ হোমিওপ্যাথি বই পৃথিবীতে 32টা ভাষায় অনুবাদ হয়েছে। এবং সারা পৃথিবীতে 98টা দেশে ওনার স্টুডেন্ট আছে। এই জন্য আমরা কিন্তু খুব চিন্তা ভাবনা করে আপনাদের বইগুলো সাজেস্ট করছি। ঠিক আছে, তো আমরা যে সাজেশনটা আপনাদের দিছি বই, আমরা সেইভাবেই আগাবো। আপনারা বইগুলো আস্তে আস্তে সংগ্রহ করে নিয়ে, এই আর কি। আর আমরা পরবর্তী আজকে হচ্ছে কি বার? সোমবার। আগামী সপ্তাহে আবার আপনাদের একটা ক্লাস হবে। ওই দিন থেকে আমরা অর্গানন পড়বো। আপনারা অর্গানন অফ মেডিসিনের 1 নাম্বার সূত্রটা, এবং অর্গানন অফ মেডিসিনের মধ্যে একটা জিনিস আছে যেটাকে বলে ফুটনোট, ওটাও খুব ইম্পর্টেন্ট। 1 নম্বর সূত্র, ফুটনোট, এগুলা পড়বেন। ঠিক আছে, এগুলা পড়বেন। আমরা এগুলা নিয়ে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই 3টা সূত্র পড়বেন এবং এগুলা আমরা আলোচনা করব এগুলা নিয়ে পরে। তাহলে আজকে আমরা একটু গল্প গুজব করলাম, কিছু প্রশ্ন উত্তর জানলাম। আনুষ্ঠানিক ক্লাস না, আমরা কিছু সিস্টেম জানলাম। কিন্তু আমি আজকে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আজকে শুয়ে শুয়ে ভাববেন যে একজন পীড়িত আর্ত, ঠিক আছে, একজন পীড়িত আর্ত রুগ্ন মানুষ আপনার কাছে আসবে, এসে সাহায্য চাইবে, আমাকে বাঁচান। সেই ক্ষেত্রে আপনার কি করণীয়? ঠিক আছে, আপনার মানুষ হিসেবে আপনার কি করণীয়? আপনার অন্তরে কি অনুভূতি আসা উচিত? এটা আজকে একটু রাত্রে শুয়ে শুয়ে ভাববেন। যদি এটাকে উপলব্ধি না করেন গভীরভাবে, তাহলে সত্যিকারের ডাক্তার হইতে পারবেন না। হবেন ডাক্তার, ডাক্তারি শুধু বিজনেস হবে আপনার। ঠিক আছে, কিন্তু মানব কল্যাণ হবে না। রোগী অর্ধেক ভালো হবে, পরিপূর্ণ ভালো হবে না। ঠিক আছে, দেখুন বর্তমান সমাজের যে চিত্র। ঠিক আছে, আমি চাই হোমিও ডাইজেস্ট থেকে আপনারা সঠিক শিক্ষাটা পান, মানবতার শিক্ষাটা পান, আত্মপীড়িত মানুষের ত্রাণকর্তা হিসেবে যেন আপনারা আবির্ভূত হন ভবিষ্যতে। ঠিক আছে, যদিও সবকিছুর মালিক আল্লাহ, রোগ সারানোর মালিকও আল্লাহ, কিন্তু রোগ সারাইতে কিভাবে হয় সেটাও আল্লাহ জানাই দিয়েছেন। এবং আমি আপনাদেরকে প্রমাণ দিব হোমিওপ্যাথিটা আল্লাহর দেওয়া কিভাবে, এরপরে আমরা দিব। ঠিক আছে, আমার কাছে সমস্ত প্রমাণ আছে। দেখা হবে ইনশাল্লাহ, সেদিন আমরা আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু করবো। হ্যাঁ, এই পর্যন্ত সবাই ভালো থাকেন।
সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন সে প্রত্যাশা করছি। শুভকামনা সবার প্রতি। আল্লাহ হাফেজ।